তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর বায়ুমণ্ডল চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি শুরু করার আগে দুটো কথা বলে নিচ্ছি। আজকে আমি এই ভূগোল ক্লাস 10-এর ভূগোল বইয়ে এই যে সাঁতরা পাবলিশার্সে যে বইটি রয়েছে, ভূগোল ও পরিবেশ পরিচয় ক্লাস 10-এর রায়চৌধুরী ও হাজরা, এই বইটি নিয়ে বসেছি। এই বইটির ফার্স্ট টু লাস্ট আমি আলোচনা করব। তোমরা খুব ভালো মতো ভিডিওটি দেখো। এর আগে একটি ভিডিওতে বায়ুমণ্ডলের প্রথম থেকে এই বায়ুমণ্ডলের ধারণা, উপাদান এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এই টপিকগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার কাকে বলে এবং ওজোনোস্ফিয়ারের গুরুত্ব, এই বিষয়ে আমি আলোচনা করব। তার সাথে সাথে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন কী, এগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো খুব ভালো মতো দেখো ভিডিওটি, তোমাদের অনেক কাজে লাগবে। সামনেই মাধ্যমিক পরীক্ষা। এর সাথে সাথে প্রত্যেকটি চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি অনুশীলনীগুলোও সলভ করে দেব। তো দেখো, আজকে আমি ওজোনস্ফিয়ারের গুরুত্ব নিয়ে আলোচনা করব। সবার ফার্স্ট, বায়ুমণ্ডলের সবার ফার্স্ট যে স্তরটি ছিল সেটি হলো ট্রোপোস্ফিয়ার এবং তারপর ছিল স্ট্র্যাটোস্ফিয়ার। তো আমি বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একটি স্তর লক্ষ্য করতে পাওয়া যায় মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। সেটিকে হলো কি ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার বলা হয়। কত? স্ট্র্যাটোস্ফিয়ারে। মনে রাখবে, খুব ভালো মতো ভিডিওটি ফলো করো। স্ট্র্যাটোস্ফিয়ারে, তো স্ট্র্যাটোস্ফিয়ারে মোটামুটি 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়, খুব ভালো মতো দেখো, উচ্চতায় এই কি ওজোনোস্ফিয়ার লক্ষ্য করতে পারা যায়। ওজোনস্ফিয়ার থাকে, লিখে দিলাম, কেমন? আচ্ছা, তো এই ওজোনস্ফিয়ার থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা খুব ভালো মতো মনে রাখবে। কোথায়? 20 থেকে 35 কিমি উচ্চতার মধ্যে। এইবার দেখো, এই ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর যেটা আছে, সেই ওজোন স্তরটি কী? এই ওজোন স্তরটি হলো, মনে করো সাপোজ এটি যদি পৃথিবী হয়, তো পৃথিবীর ওপর একটি কি, এটি মনে করো আমব্রেলার মতো কাজ করবে, কেমন? এটি কি আমব্রেলার মতো কাজ করবে। তো ছাতার কাজ কি? ছাতার কাজ কি? বৃষ্টির হাত থেকে আমাদেরকে রক্ষা করা। সেরকমই এরকম একটি ছাতার মতো স্তর রয়েছে, যে যা কী করে পৃথিবীতে এই আল্ট্রাভায়োলেট রে, দেখো খুব ভালো মতো বইটিতে লেখা আছে আল্ট্রাভায়োলেট রে ABC, এটি কিন্তু খুব ক্ষতিকারক রশ্মি। এই ক্ষতিকারক রশ্মি থেকে কি আমাদেরকে রক্ষা করে কে? এই ছাতা। এই ছাতাটার নাম কি? ওজোনোস্ফিয়ার। খুব ভালো মতো বোঝাতে পারলাম আশা করি। যদি না বুঝতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেবো। তো বোঝাতে পারলাম, এই ওজোনস্ফিয়ার হলো কি পৃথিবীর ওপর একটি ছাতা, যে স্তরটি কী করে আমাদের আল্ট্রাভায়োলেট রে বা অতি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় এবং পৃথিবীকে জীবজগৎকে এই ক্ষতিকারক রশ্মির হাত থেকে কী করে? আমাদের রক্ষা করে। তো বোঝাতে পারলাম। এরপরে দেখো কি বলেছে, এই ওজোনস্ফিয়ার, তার মানে কি এই ওজোনস্ফিয়ারের বিশাল একটা ভূমিকা আছে আমাদের রক্ষার ক্ষেত্রে। কেমন? এই পৃথিবী রক্ষার ক্ষেত্রে ওজোনস্ফিয়ারের বিশাল একটা কি ভূমিকা আছে। তাহলে এই ওজোনস্ফিয়ারকে কি আমাদের রক্ষা করতে হবে। কিন্তু এই ওজোন স্তর কী হচ্ছে, বিভিন্ন কারণবশত এই ওজোন স্তর কী হচ্ছে, ধ্বংস হচ্ছে। দেখো এখানে লেখা আছে ওজোনস্ফিয়ারে প্রাকৃতিকভাবে ক্রমান্বয়ে ওজোন গ্যাস সৃষ্টি ও ধ্বংস হয়। ওজোন গ্যাস যেইভাবে সৃষ্টি হয়, আবার কি হয়? ধ্বংস হয়। কিন্তু ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হলেই সেটাকে বলা হয় কি, ওজোন স্তর পাতলা হতে শুরু করবে। এবার কোনো একটি স্তর যদি সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হতে থাকে, বা এই ছাতাটি যেমন ওজোন স্তর হিসেবে কাজ করে, এটি যদি ধ্বংস হতে থাকে, তাহলে কি হবে? আমাদের পৃথিবীকে কি এই আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করা যাবে? যাবে না। তো সেটাই বলা হয়েছে, যদি এটি ওজোন স্তর কী হচ্ছে, সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হচ্ছে, যেই কারণে এটি কী হলো, দিনকে দিন এই ওজন গহ্বর লক্ষ্য করতে পাওয়া যায়। আর একটা জিনিস মনে রাখবে, ওজন এই স্তর বা এই ছাতা যদি ফুটো হতে শুরু করে, তাহলে কি সূর্যের আলো তোমার গায়ে গিয়ে পড়বে। ঠিক সেরকম ওজন স্তর যদি ফুটো হয়, তখন সেটাকে বলা হয় ওজন গহ্বর। তো খুব ভালো মতো দেখো, এখানে বলা আছে বিপুল পরিমাণে CFC এবং CH4N2O, মানে হলো ক্লোরোফ্লোরোকার্বন, এখানে হচ্ছে মিথেন গ্যাস এবং কি NTO। এই গ্যাসগুলো কি করছে, আমাদের এই পরিবেশে বিভিন্নভাবে এই গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে এবং এগুলির সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে, মূল্যবান ওজোন স্তর ধীরে ধীরে কী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বোঝাতে পারলাম এই গ্যাসগুলো তাহলে কি দায়ী এই ছাতা ফুটো করার জন্য বা ওজোন স্তর ফুটো করার জন্য। কেমন? যেমন আন্টার্কটিকা মহাদেশের ঠিক ওপরে বায়ুমণ্ডলে এই ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে। তাহলে কোথায় সৃষ্টি হয়েছে ওজোন গহ্বর? আন্টার্কটিকার ওপরে ওজোন গহ্বর এরকম সৃষ্টি হয়েছে। তো এটা মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে আন্টার্কটিকা মহাদেশের ঠিক ওপরে বায়ুমণ্ডলে ওজোন গহ্বর প্রথম সৃষ্টি লক্ষ্য করাতে পাওয়া যায়। এবং এই ওজোন গহ্বর সৃষ্টির মূল কারণকে CFC, CH4N2O। কেমন? এই গ্যাসগুলোর নাম কিন্তু তোমার মনে রাখতে হবে। তো বোঝাতে পারলাম ওজোন স্তর কী এবং ওজোন স্তর কোথায় থাকে এবং এই ওজোন গহ্বর কী। আচ্ছা, তাহলে এটা আমার শেষ হলো। এরপরে দেখো,
এরপরে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ফার্স্ট হলো বায়ুমণ্ডলে, তাহলে ওজোন স্তর কিন্তু হয়ে গেল। কেমন? এরপর দেখো আমি আলোচনা করব বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং কি বিশ্ব উষ্ণায়ন। তো আমি আজকে এই ভিডিওতে যাতে খুব লেংদি না হয় সেই কারণে খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের বোঝানো, যতটুকু পারি আমি আলোচনা করব, তারপর নেক্সট ভিডিওতে আবার তার পরের থেকে শুরু করব। তো এখানে কি বলেছে, বায়ুমণ্ডলের তাপ। দেখো এখানে সবার ফার্স্ট বলেছে তাপ, মানে আমরা সবাই জানি সূর্য থেকে আগত রশ্মি, সেটাকে এক কথা বলা হয় বায়ুমণ্ডলের তাপ। আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল উষ্ণতা প্রধান কারণ, একমাত্র কারণ হলো সূর্য। তো এই বিষয়ে কোনো প্রশ্ন নেই, থাকার কথাও না। এরপরে দেখো একটি প্রশ্ন আছে কি ইনসোলেশন, আমি ইংরেজিতে লিখলাম বা বাংলাতে হবে কি ইনসোলেশন। দেখো ইনসোলেশন কি জিনিস? ইনসোলেশন হলো যে সূর্য, মনে করো এটা সূর্য থেকে আগত রশ্মি, হ্যাঁ, আগত রশ্মি যা কি পৃথিবীতে এসে পৌঁছায় তাকে এক কথায় বলা হয় ইনসোলেশন। কেমন? তো এটা প্রশ্ন আসে, সূর্যের উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যপৃষ্ঠের অগ্নিশিখার তাপতরঙ্গ, আলোর গতিবেগ, মানে এই যে আলোর গতিবেগ 2,97,000 কিমি পার সেকেন্ডে মহাশূন্যে কি 930 লক্ষ মাইল ভিতর দিয়ে ছুটে আসে, একে ইনসুলেশন বলে। মানে এক কথা আমি বললাম যে সূর্যের আলো যা পৃথিবী এসে পৌঁছায় তাকে বলা হয় কি ইনসুলেশন। এবার দেখো, তবে সূর্য যদি আলোকে যদি আমি ধরে নিই 100%, তাহলে এই 100% কিন্তু পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় না। দেখো এখানে খুব ভালো মতো দেখো, এখানে বলা আছে একটি লাইনে, সূর্যরশ্মি অতি সামান্য অংশ 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। মানে সূর্যরশ্মির মাত্র এই 200 কোটি ভাগে, সূর্যের আলো 200 কোটি ভাগের মাত্র 1% আসে, 1%, জাস্ট 1% পৃথিবীতে এসে পৌঁছায়, আর এটাকে বলা হয় কি ইনসুলেশন। কেমন? আচ্ছা, এইবার দেখো আমি এখানে কিন্তু দুটো কথা বলেছি, যে 100% আর 200 কোটি ভাগের 1 ভাগ, খুব ভালো মতো দেখো, তাহলে বোঝা গেল 200 কোটি ভাগের 1 ভাগ যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে বলা হয় ইনসুলেশন। আচ্ছা, এবার ইনসুলেশন বোঝালাম, এরপরে কি আছে, তাপের সমতা। খুব ভালো মতো দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তাপের সমতা বা হিট ব্যালেন্স এটাকে ইংরেজিতে বলা হয়। তো তাপের সমতা কোনটাকে বলছে, দেখো ছবিটা ভালো মতো ফলো করো। তাপের সমতা বা হিট ব্যালেন্স বলছে, এই যে আমি মাত্রই বললাম 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। বায়ুমণ্ডলকে বিভিন্ন পদ্ধতিতে উত্তপ্ত করে এই 1 ভাগ। এইবার এই 1 ভাগ তাকে কি বলা হয়, কার্যকরী সৌরকিরণ বলা হয়। এই 1 ভাগ 200 কোটি ভাগের 1 ভাগ, একে কি বলা হয়, একে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ, খুব ভালো মতো দেখো, সৌর বিকিরণ। কেমন? এরপরে দেখো কি বলেছে, তো এই দিনের বেলায় যে পরিমাণ সৌরশক্তি 66% ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়, তা রাত্রিতে আবার কী হয়, বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। খুব ভালো মতো দেখো, এখানে আমি বললাম এই যে সূর্যের যে আলো পৃথিবীতে এসে পৌঁছায়, এটাকে মনে রাখবে ক্ষুদ্র তরঙ্গ। সূর্যের যা আলো পৃথিবীতে এসে পৃথিবীকে উত্তপ্ত করে, ভূপৃষ্ঠ এটা হলো ক্ষুদ্র তরঙ্গ। আবার কি হয়, রাতের বেলা যে আলো এই পৃথিবী ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে ফিরে যায় সেটাকে বলা হয় দীর্ঘ তরঙ্গ। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি, ক্ষুদ্র তরঙ্গ আরটা হলো কি দীর্ঘ তরঙ্গ, এই দুটো জিনিস কিন্তু তোমাকে আমি বলে দিলাম, এটা কিন্তু শর্ট কোশ্চেন। কেমন? তো ক্ষুদ্র তরঙ্গ দীর্ঘ তরঙ্গ বোঝাতে পারলাম। আচ্ছা, রাত্রিতে তেমনি তাপ বিকিরণ শীতল হয়ে চলে যায়, তাহলে দীর্ঘ তরঙ্গ রাত্রিতে তাপ বিকিরণ হয়ে ভূপৃষ্ঠ থেকে উপরে চলে যায়। এর ফলে পৃথিবীর বার্ষিক উত্তাপের পরিমাণ কি একই থাকে। তাহলে কি বোঝালাম, যে এই যে ক্ষুদ্র তরঙ্গ যা সূর্য থেকে আসলো এবং কি দীর্ঘ তরঙ্গ যা আবার ভূপৃষ্ঠতে চলে গেল, এই যে আদান প্রদান, এর ফলে এটাকে কি একটা সমতা তৈরি হয়। এই সমতাকে বলা হয় কি তাপের সমতা। এই সমতাকে বলা হয় তাপের সমতা। তাহলে দেখো কতগুলো পয়েন্ট আমি বললাম, যে ক্ষুদ্র তরঙ্গ, দীর্ঘ তরঙ্গ, তাপের সমতা, এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেন, 2 নম্বর 1 নম্বরের জন্য আসে। তো একে বলা হয় তাপের সমতা। এরপরে দেখো হিসেব করে দেখা গেছে যে সূর্য তাপের 34%, যাকে বলা হয় অ্যালবেডো। খুব ভালো মতো দেখো, এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, অ্যালবেডো কি? তাহলে তাপের যা 34%, যাকে আমরা নাম দিয়েছি অ্যালবেডো, এই অ্যালবেডোটা কি? আচ্ছা, অ্যালবেডো হলো যা এই 34% বললাম, কিন্তু খুব ভালো মতো দেখো, 34% অ্যালবেডো বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ভাসমান ধূলিকণা, বায়ুমণ্ডল অণু, ভূপৃষ্ঠ বিচ্ছিন্ন হয়ে প্রতিফলিত হয়ে কী হয়, ক্ষুদ্র তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। তার মানে হলো, দেখো সূর্যের, এটা মনে করে সূর্য, আমি একটু আগে বললাম সূর্যের এই যে 100% আলো যদি ধরা হয়, সূর্যের 100% যদি আমি আলো ধরি, 100%, এর মধ্যে কী হয় 34%, কী বললাম, 34% কী করে, ভাসমান ধূলিকণা, বায়ুমণ্ডলের অণু বা এই যে মেঘ, ভাসমান ধূলিকণা, যাই এগুলোর দ্বারা কী হয়, প্রতিফলিত হয়ে আবার ক্ষুদ্র তরঙ্গ রূপে
উপরে ফিরে যায়, এটা আর ভূপৃষ্ঠে আসে না, পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না। এই যে 34% যা কোনো কাজ নেই, শুধু ফিরে যাওয়া এর কাজ, এই 34%কে বলা হয় কি বায়ুমণ্ডলের অ্যালবেডো। বোঝাতে পারলাম? এরপরে কি বলেছে, বাকি থাকলো কি, তাহলে 100% থেকে 34% মাইনাস করলে আমার থাকলো হাতে 66%। এইবার ধরো এই 66%-এর মধ্যে আবার 19%, 66%-এর মধ্যে 19% কী হয়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য তাপশোষক পদার্থ দ্বারা প্রত্যক্ষভাবে শোষিত হয়ে যায়। মানে এই 19% আলো বিভিন্ন বস্তু দ্বারা, যেমন জলীয় বাষ্প, বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাসীয় পদার্থ দ্বারা কী হয়, শোষিত হয়। তার মানে এরও কোনো ভূমিকা নেই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার জন্য। তাহলে দেখো 100% মধ্যে 34% চলে গেল, থাকলো 60%, 66%। এই 66% 90% আর কোনো কাজ নেই, 19% গেলে থাকে কত, 47%। তো এই 47%-এর কাজ কি, এই 47% কী হয়, ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়, যার 19% সূর্যরশ্মিরূপে, 20% মেঘপুঞ্জতে বিচ্ছুরিত হয়ে 5% আলো বিকিরণের ফলে ভূপৃষ্ঠে পৌঁছায়। তার মানে এই 47% যা কী হয়, এই যে মাটি যদি এটা ধরো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ দ্বারা কী হয়, শোষিত হয়। এটাই হলো কি একমাত্র ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে। আর বাকি যে পার্সেন্টেজগুলো বললাম, মানে এখানে 34% আর এখানে 19%, এদের কোনো ভূমিকা নেই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে। তাহলে বোঝা গেল খালি ভূমিকা কার, 47%-এর। তো এখানে এই ছবিটির মাধ্যমে কিন্তু এটি বুঝেছে, দেখো ক্ষুদ্র তরঙ্গ, মাথায় বললাম সূর্য থেকে যে আলো ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে 100%-এর মধ্যে এখান থেকে চলে গেল 34% অ্যালবেডো, আর বাকি থাকলো 19%, এগুলো শোষিত হয়ে গেল, ভূপৃষ্ঠে আসলো 47%। এটা এখানে দেখিয়েছে ক্ষুদ্র তরঙ্গ। এটা দেখিয়েছে দীর্ঘ তরঙ্গের হিসাব। দীর্ঘ তরঙ্গ মানে এই যে স্থলভাগ বা জলভাগ, যা মানে এই যে স্থলভাগ বা জলভাগ যে 47% গ্রহণ করলো, এই 47%-এর মধ্যে বিভিন্ন সময় দেওয়া 10% বৃহৎ তরঙ্গ রূপে একদম উপরে প্রতিফলিত হয়ে গেল, আবার এই 10% মধ্যে 6% আবার কি মেঘ জলীয় বাষ্প দ্বারা শোষিত হলো, 7% বায়ুমণ্ডলে পরিবহন দ্বারা বিচ্ছুরিত হলো, বাষ্পীভবন দ্বারা বিচ্ছুরিত হলো, 40% উপরে চলে গেল মেঘ থেকে, হ্যাঁ মেঘ থেকে 20% উপরে চলে গেল। এই হিসাবটা দেওয়া আছে দীর্ঘ তরঙ্গ, এই হিসাবটা দেওয়া আছে ক্ষুদ্র তরঙ্গ। তো খুব ভালো মতো দেখো, ক্ষুদ্র তরঙ্গ দীর্ঘ তরঙ্গের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে। ক্ষুদ্র তরঙ্গ সূর্য থেকে আগত রশ্মিকে বলা হয়, দীর্ঘ তরঙ্গ যেটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়, মানে ভূপৃষ্ঠ থেকে যেটা বিকিরিত হয় সেটাকে বলে দীর্ঘ তরঙ্গ। তো এই যে হিসাব নিকাশ, এটাই কিন্তু তাপের সমতা বা তাপের সমতার হিসাব নিকাশ। তো এই সমতা অবস্থা বজায় থাকে বলেই কিন্তু আমাদের পৃথিবীপৃষ্ঠ কখনো কী হয়, উত্তপ্ত হয়, কখনো আবার কী হয়, শীতল হয়। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। এরপরে দেখো চলে আসলাম বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। এবার দেখো, তো আমাদের পৃথিবী পৃষ্ঠ কি, আমাদের পৃথিবী যদি এটা হয়, পৃথিবী পৃষ্ঠ এটি, তো এই পৃথিবী পৃষ্ঠে চারদিকে কি বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান আছে। আচ্ছা, তো এই ভূপৃষ্ঠ এবং আমরা কি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, তাই তো? আচ্ছা, এই যে ভূপৃষ্ঠ পৃথিবীপৃষ্ঠ রয়েছে সেটি উত্তপ্ত হয় এবং এর সাথে সাথে বায়ুমণ্ডলকে কীভাবে উত্তপ্ত করে, এই বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিগুলো এখানে আলোচনা আছে, এই বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হচ্ছে। তো সবার ফার্স্ট যে উত্তপ্ত হওয়ার পদ্ধতি সেটি হলো কি বিকিরণ পদ্ধতি। খুব ভালো মতো দেখো, বিকিরণ পদ্ধতি বললাম। তো বিকিরণ পদ্ধতি কী জিনিস দেখো, এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে। বিকিরণ পদ্ধতি ছবিটা দেখলে তোমাদের অনেকটাই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি এক কথায় বলে দিচ্ছি, বিকিরণ এখানে বলা আছে কি, যে ক্ষুদ্র তরঙ্গ আসলো, মনে করো এটি ভূপৃষ্ঠ, তো সূর্য থেকে আগত রশ্মি ক্ষুদ্র তরঙ্গ এটা আসলো, এবং এই ক্ষুদ্র তরঙ্গ রশ্মি সূর্যরশ্মি যখন ভূপৃষ্ঠকে প্রত্যক্ষভাবে উত্তপ্ত করার পর, মানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, উত্তপ্ত করার পর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর বৃহৎ তরঙ্গদের দ্বারা পরোক্ষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। মানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো এবং উত্তপ্ত ভূপৃষ্ঠ যখন এটা কী হয়, যখন ছেড়ে দেয় এই আলোটিকে দীর্ঘ তরঙ্গ রূপে, এবং এই দীর্ঘ তরঙ্গ দ্বারা বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে, তাহলে এটাকে বলা হয় কি বিকিরণ পদ্ধতি। তাহলে খুব ভালো মতো দেখো, ক্ষুদ্র তরঙ্গ আসলো, ভূপৃষ্ঠ উত্তপ্ত করলো, আর ভূপৃষ্ঠ থেকে যে তাপটি বেরিয়ে গেল এবং বায়ুমণ্ডল উত্তপ্ত করলো সেটাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। এরপর আরেকটি পদ্ধতি আছে কি পরিবহন পদ্ধতি। কেমন? আচ্ছা, পরিবহন পদ্ধতিটা ছবিটা দেখো এখানে দেওয়া আছে। পরিবহন পদ্ধতি বলে সূর্য তাপে, মনে করো এটি ভূপৃষ্ঠ, সূর্য তাপে এখানে কি বলেছে, সূর্য তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের বায়ুস্তর উত্তপ্ত হয়। তাহলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন এগুলি উত্তপ্ত হলো। এই তাপ উপরস্থ অপেক্ষিত শীতল বায়ুস্তরে কী পরিবাহিত হয়, মানে এই যে ভূপৃষ্ঠের তাপ মানে দীর্ঘ তরঙ্গ রূপে আবার বায়ুমণ্ডলে পরিবাহিত হলো। এইভাবে বায়ুস্তর থেকে বায়ুস্তর তাপ পরিবাহিত হতে থাকে। মানে এই যে দীর্ঘ তরঙ্গ গেল, দেখো বিকিরণে ছিল কি দীর্ঘ তরঙ্গ ডিরেক্ট গিয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত করলো। এবার এই দীর্ঘ তরঙ্গ গিয়ে বায়ুমণ্ডলের মাধ্যমে যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং বায়ুমণ্ডলে অন্যান্য বায়ুমণ্ডল সংলগ্ন যে বস্তুগুলো আছে সেগুলোকে উত্তপ্ত করে, এটাকে বলা হয় পরিবহন পদ্ধতি। তো দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে নাও। এরপরে 3 নম্বর আছে কি, 3 নম্বর আছে হলো পরিচলন পদ্ধতি। তো পরিচলন পদ্ধতি কোনটাকে বলেছে, দেখো পরিচলন পদ্ধতি হলো যখন উত্তপ্ত ভূপৃষ্ঠ, মনে করো এবার আমি লিখে নিচ্ছি পরিচলন
পদ্ধতি। তো এটি মনে করো ভূপৃষ্ঠ, কী বলছে, উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর, মানে উত্তপ্ত ভূপৃষ্ঠ সংলগ্ন কি বায়ুস্তর রয়েছে, সর্বপ্রথম সর্বাধিক উত্তপ্ত হয় এবং উষ্ণ বায়ু কী হয় প্রসারিত হালকা হয়ে উপরে উঠে যায়। এখান থেকে কী হলো, সবসময় মাথায় রাখবে উষ্ণ বায়ু হালকা হয়। তো এখানে ভূপৃষ্ঠ সংলগ্ন ভূপৃষ্ঠটি উত্তপ্ত হলো এবং এই বায়ু কী হলো বায়ুমণ্ডলে চলে গেল, এবং এই দীর্ঘ তরঙ্গ যে বায়ুটি সেটি কি হালকা হবে, উষ্ণ বায়ু সবসময় হালকা হবে, হালকা হয়ে উপরে উঠে যাবে। আর ওপরের থেকে শীতল ভারী বায়ু সেটি কী হবে নিচে চলে আসবে। তো খুব ভালো মতো দেখো যে ভূপৃষ্ঠে সংলগ্ন বায়ুস্তর সর্বপ্রথম সর্বাধিক উত্তপ্ত হয়, উষ্ণ বায়ু প্রসারিত হালকায় উপরে উঠে গেল, বললাম উষ্ণ বায়ু হালকায় উপরে উঠে গেল উপরে, তখন বায়ু শূন্য স্থান পূরণের জন্য আশেপাশে উচ্চচাপযুক্ত অঞ্চলে শীতল ভারী বায়ু ছুটে এসে পুনরায় উত্তপ্ত হয়। মানে ওপর থেকে শীতল ভারী বায়ু নিচের দিকে তখন এই ফাঁকা জায়গাটিতে চলে আসে এবং তখন কি করে এই বায়ুটিকেও তখন কি করে এই উত্তপ্ত বায়ুটি সেই শীতল বায়ুটিকেও আবার ঠান্ডা করে দেয়, গরম করে দেয়। এই গরম বায়ু আবার হালকা হয়ে উপরে উঠে যায়। এই যে রোটেশন, মানে এই যে রোটেশন, একবার নিচে দিকে নামছে আরেকবার উপর দিকে উঠছে সবসময়, মানে উষ্ণ বায়ু উপরে উঠছে শীতল বায়ু নিচে নামছে, এই যে রোটেশন, এই রোটেশনটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। আশা করি বোঝাতে পারলাম। এরপর আরও কিছু পদ্ধতি আছে, যেমন অ্যাডভেকশন পদ্ধতি। অ্যাডভেকশন হলো কোনো স্থানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু, মনে করো ভূপৃষ্ঠ, এটি ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হচ্ছে, গতিপথে অঞ্চলসমূহ স্থান শীতল বায়ুকে উত্তপ্ত করছে। মানে এই যে ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানগুলি যখন বায়ু ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহিত হচ্ছে, ভূপৃষ্ঠের সংলগ্ন কোনো বস্তু এদেরকেও উত্তপ্ত করছে। তো এই যে পদ্ধতি, যে চলনের মাধ্যমে যে উত্তপ্ত করার পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাডভেকশন পদ্ধতি। তো এরকম আরও কয়েকটি পদ আছে, যেমন লিন তাপ, ভূগর্ভস্থ তাপ। তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। তো এইভাবে ভূপৃষ্ঠকে কী করে উত্তপ্ত করে। তো আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমি চলে আসবো তাপের পরিমাপ। তাপ কোন স্কেলে মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, ঠিক আছে। গরিষ্ঠ বা লঘিষ্ঠ থার্মোমিটার কী জিনিস, হ্যাঁ, তাপমাত্রার প্রসর বলতে কী বোঝো, তো এগুলো আমি আলোচনা করবো একের পর এক। খুব ভালো মতো ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। দেখো এখন আমরা শিখব কি তাপের পরিমাপ। খুব ভালো মতো দেখে নাও, বইয়ে লেখা আছে তাপের পরিমাপ। আচ্ছা, তাপের পরিমাপ বলতে কি, এখানে আমি কয়েকটি লাইন লিখে নিয়েছি। দেখো, তাপের পরিমাপ মানে কোনো একটি দিনের উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা, সেই যন্ত্রের নাম হলো কি থার্মোমিটার। মানে এই থার্মোমিটারের সাহায্যে কোনো একটি দিনের উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা যায়। তো খুব ভালো মতো এটা বুঝে নাও। তো এই থার্মোমিটারের সাহায্যে কি কোনো একটি দিনের তাপমাত্রা পরিমাপ করা। এবার দেখো, এই থার্মোমিটারের সাহায্যে কোনো একটি দিনের তাপমাত্রা নির্ণয় করা হয় ঠিকই, তো কোন স্কেলে নির্ণয় করা হয়? দুটো স্কেল ব্যবহার করা, একটি হলো সেন্টিগ্রেড আর একটি হলো ফারেনহাইট। এখানে কিন্তু এটাই লেখা আছে, দুটো স্কেল, সেন্টিগ্রেড বা সেলসিয়াস, ফারেনহাইট স্কেল, এই তাপমাত্রা নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। তো তোমরা শুনবে যে কোনো একটি দিনের তাপমাত্রা কী বলা হয়, 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি ফারেনহাইট এরকম বলা হয় কিন্তু, হ্যাঁ, বা 40 ডিগ্রি ফারেনহাইট এরকম বলা হয়। তো এখানে এইটুকুই লেখা আছে, এটা আমি বলে দিলাম, হ্যাঁ, শর্ট করে বলে দিলাম। এবার দেখো কয়েকটি জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট বুঝতেই হবে। এখানে বুঝতে হবে যে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কি। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, এটা তো এখানে এই ওয়ার্ডটার মধ্যে লুকিয়ে আছে এর অ্যান্সার, হ্যাঁ। সর্বোচ্চ সর্বনিম্ন মানে কোনো একটি দিনের সবচেয়ে বেশি যে টেম্পারেচার থাকে, মনে করো 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এবং সেই দিনেরই সর্বনিম্ন যে টেম্পারেচার, মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো হলো কি সর্বোচ্চ, এবং এটা হলো ওই দিনের সর্বনিম্ন টেম্পারেচার বলা হয়। এইবার দেখো, বলো, সাপোজ মনে করো তোমার শর্ট কোশ্চেন দিল যে কোনো একটি দিনের গড় উষ্ণতা বলতে কী বোঝায়। যে দেখো এখানে লেখা আছে দিনের গড় উষ্ণতা। গড় উষ্ণতা হলো কি, এই যে সর্বোচ্চ কোনো একটি দিনের সর্বোচ্চ টেম্পারেচার এবং সর্বনিম্ন টেম্পারেচার যে বেরোলো, এই দুটোকে তুমি কী করবে, যোগ করবে। এই দুটোকে যোগ করে কত বেরোলো, 35 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস যোগ করে কত হলো, 55 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। এই দুটোকে যোগ করে 2 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে ভাগফল যেটা বেরোবে সেই ভাগফলই হবে কি সেই দিনের গড় উষ্ণতা। তো বোঝাতে পারলাম দিনের গড় উষ্ণতা কীভাবে নির্ণয় করবে। শর্ট কোশ্চেন আসতে পারে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যোগফল, আর সেই দুটোকে যোগফলকে কী করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার দিনের গড় উষ্ণতা বেরিয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে, হ্যাঁ, ঠিক একই পদ্ধতিতে তুমি যেভাবে দিনের গড় টেম্পারেচার বের করলে, সেইভাবে 30 দিনের গড় টেম্পারেচার যে বেরোবে, সেই 30 দিনের গড় টেম্পারেচারকে যোগ করবে, যোগ করে 30 দিয়ে ভাগ যদি করো, তখন সেটা বেরোবে কি এক মাসের গড় টেম্পারেচার, মানে কোনো একটি মাসের গড় টেম্পারেচার বা মাসিক গড় উষ্ণতা। তো বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি, যেমন মনে করো কোনো একটি দিনের 35 ডিগ্রি সেলসিয়াস গড় টেম্পারেচার, কোনো একটি দিনে 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে 30 দিনের গড় টেম্পারেচার মনে করো যোগফল হলো 180 ডিগ্রি সেলসিয়াস। এটাকে 30 দিয়ে ভাগ করলে কত, 60 ডিগ্রি সেলসিয়াস হবে সেই মাসের গড় টেম্পারেচার। ঠিক একইভাবে এই মাসের সাথে 12 মাসের যদি তুমি গড় টেম্পারেচারকে যোগ করো, তারপর কি 365 দিয়ে ভাগ করো, তখন এটা হবে কি বার্ষিক গড় উষ্ণতা। তো এইটুকু কিন্তু এখানে এই যে বইয়ের মধ্যে এইটুকু কিন্তু এই আমি যে কথাগুলো বললাম এগুলোই লেখা আছে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখো, গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার বা সিক্সো থার্মোমিটার কি। এই যে দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন টেম্পারেচার তুমি যেই যন্ত্রের সাহায্যে বের করবে, সেই যন্ত্রের নাম হলো 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার।
বোঝাতে পারলাম। এই 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে কি আমরা দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার বের করে থাকি। এই যে দেখো এখানে এটি হলো 6 গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার, বইয়ের মধ্যে খুব সুন্দর ছবি দেওয়া আছে। এক সাইডে দেখো এই যে লঘিষ্ঠ এবং এটি হলো গরিষ্ঠ, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার দেওয়া আছে। হ্যাঁ, তো সেই দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ টেম্পারেচার নিয়ে তুমি লিখে নিবে, যেভাবে আমি লিখলাম সেইভাবে লিখে নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেই দিনের গড় টেম্পারেচার বের হয়ে যাবে। তো এখানে কিন্তু এটুকু জায়গায় এটুকুই লেখা আছে, আমি যেটা মুখে বলে দিলাম। তোমরা একটু বইটা পড়ে নেবে, এই বইটা তোমাদের কাছে থাকলে বইটা খুলে নিয়ে বসো, তো তোমাদের আর কিছু এক্সট্রা করে পড়তে হবে না, যেটা আমি বলছি এটা শোনো। এরপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে কি, তাপমাত্রার প্রসর, দিনের তাপমাত্রার প্রসর। এইবার দেখো দিনের তাপমাত্রার প্রসর কোনটাকে বলে। এই যে আমি মাত্রই সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার বললাম, এই সর্বোচ্চ আর সর্বনিম্ন টেম্পারেচারকে যদি তুমি 35 ডিগ্রি সর্বোচ্চ আর সর্বনিম্ন হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এই দুটোকে যদি মাইনাস করো, মাইনাস করে যে মাইনাস বিয়োগফল যেটা বের হলো 15 ডিগ্রি সেলসিয়াস, সেটা হলো কি দিনের তাপমাত্রার প্রসর। কেমন, তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন মাইনাস করে যেটা বেরোবে তাপমাত্রা প্রসর সেটাকে বলে। ঠিক একইভাবে যদি তুমি কোনো একটি মাসের বের করতে পারো, কোনো একটি মাসের তাপমাত্রার প্রসর, সর্বোচ্চ সেই মাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যোগ করে তারপর সেটাকে যেটা বেরোবে, মনে করো কোনো একটি মাসের সর্বোচ্চ টেম্পারেচার মনে করে বেরোলো 40 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এবং কোনো একটি মাসে সেই মাসেরই সর্বনিম্ন টেম্পারেচার বেরোলো 20 ডিগ্রি সেলসিয়াস, তো সেটাকে মাইনাস করে কত 20 ডিগ্রি সেলসিয়াস হবে সেই মাসের কি দিনের তাপমাত্রার প্রসর। তো বোঝাতে পারলাম, এখানে কিন্তু এটা লেখা আছে কোনো নির্দিষ্ট স্থানে উষ্ণতম মাসে গড় উষ্ণতা এবং শীতলতম মাসে গড় উষ্ণতার বিয়োগ ফলকে বলতে হবে। কেমন, সেই স্থানের উষ্ণতা তাপমাত্রার প্রসর বলা হয়। তার মানে কি, তো এরপরে দেখো আরেকটি, দেখো এখানে সারণীর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, সারণীটা কী করে ফিল আপ করে আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি 12 মাস লেখা আছে, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে কিন্তু 12টি মাস লেখা আছে। এইখানে যে টেম্পারেচারগুলো দেওয়া আছে এটা কি সেই স্থানের কি গড় টেম্পারেচার দেওয়া আছে। হ্যাঁ, তো এবার ওই যে স্থানটি, যে স্থানে মানে এখানে স্থানটি হলো কলকাতা, পশ্চিমবঙ্গ, উচ্চতা 6 মিটার, এটা হলো কলকাতার। হ্যাঁ, তো কলকাতা জানুয়ারি মাসে গড় টেম্পারেচার হলো 17.5, ফেব্রুয়ারি মাসে 20.4, তো এটি হলো 12 মাসের টেম্পারেচার নিয়ে নিয়েছে। কীভাবে, এই একই ফর্মুলা বের করে এই দিন প্রথমে দৈনিক বের করেছে, তারপরে দৈনিকতে মাসের, সেই প্রত্যেকটা মাসের এখানে লিখে নিয়েছে। কেমন, এবার দেখো এখানে আমি যেটা মুখে বললাম এখানে অঙ্ক করে বোঝানো আছে, দেখো খুব ভালো মতো। দৈনিক গড় তাপমাত্রা আমি মাত্রই বললাম, দিনের সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা যোগফল ডিভাইডেড বাই 2, প্রদত্ত সারণীতে এখানে 19 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস যোগ করে 14.5 ডিগ্রি সেলসিয়াস হলো দিনের দৈনিক গড় তাপমাত্রা। এরপর দৈনিক তাপমাত্রার প্রসর আমি কী বলেছি, মাইনাস করতে হবে সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা, মাইনাস করলো 9 ডিগ্রি সেলসিয়াস 19 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু 9 ডিগ্রি সেলসিয়াস হলো তাপমাত্রার প্রসর। মাসিক গড় তাপমাত্রা কী করে বলতে হয়, এই যে আমি একটু আগে বললাম যে মাসের প্রতিদিনের গড় উষ্ণতার যোগফল ডিভাইডেড বাই মাসের শেষ দিনের সংখ্যা, মানে 30 দিনে যদি মাস হয় সেই 30 দিয়ে ভাগ করতে হবে। কোনো মাস যদি 31 দিনে শেষ হয় সেটি 31 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা হলো সেই মাসের গড় তাপমাত্রা। এরপর মাসিক তাপমাত্রার প্রসর কি, মাসের সর্বোচ্চ উষ্ণতম দিনের উষ্ণতা এবং মাসের সর্বনিম্ন উষ্ণতম দিনের স্থানের উষ্ণতা। মনে করো কোনো একটি স্থানে মাসের সর্বোচ্চ উষ্ণতম স্থান উষ্ণতম দিনের উষ্ণতা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সেই স্থানটারই কি সর্বনিম্ন উষ্ণতম দিনের উষ্ণতা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস করে যেটা বেরোলো সেটা হলো মাসিক তাপমাত্রার প্রসর। সেই একইভাবে বার্ষিক গড় তাপমাত্রা, বার্ষিক তাপমাত্রার প্রসর এখানে লেখা আছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণসমূহ। তো এখানে লেখা আছে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণসমূহ। তা আচ্ছা, এখানে দেখো এটা প্রথমে একটু বুঝে নাও যে বায়ুমণ্ডলের তাপের তারতম্য কারণসমূহটা কী, মানেটা কী, যে এক এক স্থানে বায়ুমণ্ডলের এক এক স্থানে কি তাপ এক এক রকম থাকে। কেমন, সেটার কারণ কি, মনে করো আমাদের এখানে টেম্পারেচার একরকম থাকে, হ্যাঁ, আরেক জায়গার টেম্পারেচার আরেক রকম, পাহাড়ে যাও সেখানকার টেম্পারেচার আরেক রকম, তো একে অক্ষাংশে এক এক রকম থাকে। তো কারণটা কি, এর কারণ কয়েকটি কারণ এখানে উল্লেখ করা আছে। দেখো তোমাকে সবার ফার্স্টেই বলেছে অক্ষাংশগত কারণ, মানে অক্ষাংশের ডিফারেন্সের জন্য বায়ুমণ্ডলের তাপের তারতম্য হয়। তারতম্য মানে কি, যে একরকম হয় না কেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন, সেটাই বলেছে। অক্ষাংশের মূল কারণ অক্ষাংশ। কেমন, এখানে আমি লিখে নিচ্ছি সবার ফার্স্ট যে বায়ুমণ্ডলের তারতম্যের মূল কারণ যেটা হলো সেটা হলো অক্ষাংশ। কেমন, আচ্ছা এবার দেখো এখানে অক্ষাংশ কেন বলেছে আমি একটু বলে দিচ্ছি। বলেছে যে অভিগত গোলক আকৃতি পৃথিবী প্রায় অভিগত গোলক আকৃতি। তো এরকম অভিগত প্রায় গোলক আকৃতি, এই অভিগত গোলক আকৃতির জন্য পৃথিবীর কক্ষতলের সঙ্গে সর্বদা 6.5 কোণে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলে। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। 66 ডিগ্রি কক্ষতলে কি কোণে হেলে থাকে সর্বদা কক্ষতলের সঙ্গে। এইবার এই সূর্য কি করে, এটা মনে হয় সূর্য কী করে এই নিরক্ষীয় অঞ্চলে, মানে নিরক্ষীয় অঞ্চল কোনটা পৃথিবীর, এই যে এটা, হ্যাঁ এটা হলো নিরক্ষীয়। তো নিরক্ষীয় অঞ্চলে কি সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেয় এবং তাপীয় ফল বেশি থাকে, মানে এই স্থানটি সবসময় বেশি পরিমাণ উষ্ণতা লাভ করে।
অপরদিকে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে তুমি যে যাও, মানে এই যে মেরুর দিকে তুমি যদি যাও, এই দুই মেরুর প্রান্তে যদি তুমি যাও, সেখানে গিয়ে সূর্য তির্যকভাবে, দেখো এখানে আমি ছবিতেই বুঝিয়ে দিলাম, তির্যকভাবে যাচ্ছে না, আর এই নিরক্ষরেখাতে কী করছে, লম্বভাবে কিরণ দিচ্ছে। তো এইটা একটা কারণ। তা অক্ষাংশগত এই অবস্থানের জন্য কী হবে, তাপমাত্রা পার্থক্য হবে, মানে নিরক্ষীয় অঞ্চলে কী হবে, উষ্ণতা বেশি হবে, আর অ্যাঙ্গেলভাবে বা তির্যকভাবে যেখানে তাপমাত্রা দিচ্ছে, সূর্যের আলো পড়ছে, সেখানে কি তাপমাত্রা অটোমেটিক কম হবে। তো এটা একটা মূল কারণ অক্ষাংশগত পার্থক্য। এই পার্থক্যের জন্য কী হবে, এক এক স্থানে এক এক রকম উষ্ণতা বিরাজ করবে। আরেকটি জিনিস হলো, কোনো একটি স্থানে মনে করো আমাদের পশ্চিমবঙ্গেই বিভিন্ন স্থান আছে যেখানে তাপমাত্রা অনেক বেশি থাকে গরমকালে, কিন্তু আবার তুমি যদি দার্জিলিং বা কালিম্পং এই সমস্ত জায়গায় আসো, সেই একই রাজ্যে এই উচ্চতার কারণে কী হয়, তাপমাত্রা পার্থক্য ঘটে। তো এখানে লিখেছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। তো এর আগে আমি বলেছিলাম তোমাদের এই কথাটি, এর যখন বায়ুমণ্ডলের বিভিন্ন রকম স্তরগুলো আলোচনা করেছিলাম, তোমরা যদি ভিডিওটি না দেখো অবশ্যই ভিডিওটি দেখবে, সেখানে আমি আলোচনা করেছিলাম যে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বা প্রতি কিলোমিটারে উচ্চতা যখন বাড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কী হয়, হ্রাস পেতে থাকে। তো ঠিক এই সূত্রটাকে নিয়েই কি বলেছে, সমুদ্রতল থেকে কোনো স্থান যত উপরে অবস্থান করবে সেই স্থানে বায়ুমণ্ডল উষ্ণতা তত কম হবে। মানে এটি হলো সমুদ্রতল, মানে সমতলই ধরো, আর এই স্থানে একটি পাহাড় আছে, কেমন। তো এইখানে যদি মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তো এটাই পাহাড়ের উচ্চতা প্রতি 1000 মিটার উচ্চতা হারে কী হবে, 6.4 ডিগ্রি আছে, সেটার সাথে কী হবে, মাইনাস হতে থাকবে। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 6.4 বা 7ই ধরো, তাহলে 7 কত থাকে, 13 ডিগ্রি সেলসিয়াস। এই পাহাড়ে যদি 1000 মিটার উপরে ওঠো, এখানে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকবে। তো সেটাই বলেছে। তো এই যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা হ্রাস না পেয়ে আবার কী হয়, বৃদ্ধি পেয়ে যায়। তো এই জিনিসটা যে বললাম মাত্র, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয়, নর্মালি সূত্র অনুযায়ী 6.4 ডিগ্রি উষ্ণতা হ্রাস পাবে। কিন্তু সেই জিনিসটা, নর্মাল জিনিসটা যদি না হয়ে কোনো স্থানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়, উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয় কি, উষ্ণতার বৈপরীত্য বা উষ্ণতা উৎক্রম বলা হয় তখন। তাই এটা কিন্তু শর্ট কোশ্চেন বেরিয়ে আসলো এখান থেকে, হ্যাঁ, যে উষ্ণতার বৈপরীত্য কী, উষ্ণতার বৈপরীত্য কী। তাহলে বোঝাতে পারলাম খুব ভালো মতো। দেখো বইটি ভালো থাকলে তোমরা বইটি খুলে নিয়ে বসো, খুব ভালো মতো বুঝে নাও, তোমাদের আর পড়তে হবে না। উষ্ণতার বৈপরীত্য, তাহলে উষ্ণতা উৎক্রম কাকে বলে বোঝাতে পারলাম। তো এখানে বলেছে ইউআকৃতি পার্বত্য উপত্যকা, শীতল আবহাওয়া, শান্ত বায়ু, স্বচ্ছ বায়ুমণ্ডল, মেঘমুক্ত রাতের আকাশ প্রভৃতি বৈপরীত্য উত্তাপ সৃষ্টির সহায়ক। তো বিভিন্ন রকম কারণ আছে ওই বৈপরীত্য বা উষ্ণতা বৈপরীত্যের কারণে, বিভিন্ন রকম কারণ, উষ্ণতা বৈপরীত্যের জন্য বিভিন্ন রকম কারণ রয়েছে। কী কী, ইউ আকৃতি উপত্যকা, হ্যাঁ, মনে করো এই যে এটি পাহাড় এখানে গেল, এখান থেকে আরেকটি পাহাড় এরকম সৃষ্টি হলো, এই যে ইউ শেপটা সৃষ্টি হলো, এই ইউ শেপটা একটা কারণ হতে পারে। তো এগুলো বিভিন্ন রকম কারণ, কেমন। তো এখানে খুব ভালো মতো বোঝানো। তাহলে বায়ুমণ্ডলের তারতম্যের জন্য দুটো কারণ অলরেডি আমি বললাম, অক্ষাংশ, ভূমির উচ্চতা, এরপর হলো জলভাগের বন্টন, স্থলভাগ ও জলভাগের বন্টন। খুব ভালো মতো দেখো, জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ হয় বা শীতল হওয়া, সমুদ্র থেকে কম দূরবর্তী স্থান উষ্ণ, গ্রীষ্মকালে অধিক উষ্ণ, শীতকালে অধিক শীতল হয়। এটা মানে কি, জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ হয়, মানে এই যে এটি সমতল ভূমি, আর এটি যদি মনে করি এটি জলভাগ থাকে, সেই জলভাগটা থেকে কী হবে, স্থলভাগটা দ্রুত উষ্ণ হবে, স্থলভাগ খুব তাড়াতাড়ি উষ্ণ হবে, বা শীতল হওয়ায়, মানে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি স্থলভাগ উষ্ণ হবে ঠিক তত তাড়াতাড়ি সেটা কি শীতলও হয়ে যাবে। তার জন্য কি, শীতল হাওয়ায় সমুদ্র থেকে কম দূরবর্তী স্থান গ্রীষ্মকালে অধিক উষ্ণ, মানে সমুদ্র থেকে, মানে সমুদ্র থেকে কাছাকাছি যে স্থানগুলো থাকে সেগুলো কি গ্রীষ্মকালে অধিক উষ্ণতা থাকে এগুলোতে, এবং শীতকালে অধিক শীতলতা থাকে। কারণ কি, এটার কারণ হলো যে স্থলভাগ যত তাড়াতাড়ি তোমার উষ্ণতা গ্রহণ করবে, ঠিক তত তাড়াতাড়ি আবার কি উষ্ণতা দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরণ করবে। তার জন্য কি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি উষ্ণ হবে ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। কিন্তু জলভাগ ঠিক তার উল্টোটা হবে, মানে এটা গরম হতে অনেক টাইম লাগবে, এবং রাতের বেলা যখন এটি তাপ বিকিরণ করবে ঠিক অতখানি টাইম লেগে যাবে। তো এই কারণে সমুদ্রের আশপাশের স্থান গ্রীষ্মকালে খুব গরম থেকে যায়। আর শীতকালে আবার ঠিক উল্টোটা হবে, শীতকালে কী হবে, শীতকালে হচ্ছে তোমার জলভাগ খুব মানে টাইম নেবে ঠান্ডা হতে, কিন্তু যখন একবার ঠান্ডা হয়ে যাবে কিন্তু তখন সহজে আর সেটি গরম হবে না। এই কারণে শীতকালে সমুদ্রের পার্শ্ববর্তী স্থানগুলি কী হবে, পার্শ্ববর্তী স্থানগুলি ঠান্ডা থাকবে। আর স্থলভাগটি তো ঠিক উল্টোটাই হবে, কারণ এটি খুব তাড়াতাড়ি সূর্যের আলোয় গরম হয় আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই যে কারণগুলো আছে, এই যে কারণগুলোই কিন্তু মেন এই বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে, তোমাদের কিন্তু এই পয়েন্টগুলো আমি বুঝিয়ে দিলাম, পয়েন্টগুলো তোমরা লিখে নিবে, খুব ভালো মতো লিখবে। তোমরা যেটা আমি বুঝিয়ে দিলাম ওটাই লিখবে, আর এক্সট্রা কিছু লেখা দরকার নেই। এরপর আরেকটি কারণ এখানে আছে, সমুদ্র বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের মতো উষ্ণ বায়ু প্রবাহিত অঞ্চল, যেখানে কি হয়, উষ্ণ শীতল বায়ু প্রবাহিত অঞ্চল শীতল প্রকৃতি হয়। মানে এটার মানেটা আমি বলে দিচ্ছি, দেখো কী বলো, যে মনে করো যেই স্থান সমুদ্রের, যেখানে কি মনে করো এটি সমুদ্র স্থান, হ্যাঁ, এটা মনে করো সমুদ্র স্থান। তো এটি মনে করো উষ্ণ জলস্রোত দেখা যায় সমুদ্রটিতে, ঠিক আছে। তার কারণে কী হবে, উষ্ণ জলস্রোত কী করবে, এই পার্শ্ববর্তী স্থানগুলোতে কী করবে, উষ্ণ বায়ু প্রবাহ
করবে। তার ফলে কি এই স্থানগুলি যথারীতি কী হবে, যথারীতি এই স্থানগুলি গরম হবে। ঠিক শীতল সমুদ্রস্রোত যেখানে প্রবাহিত হবে তার পার্শ্ববর্তী স্থানগুলি শীতল হবে। তো এটিও একটি কারণ উষ্ণতার তারতম্যে। তো এরপরে সমুদ্রস্রোত, ভূমিঢাল, মেঘাচ্ছন্নতা, অধক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, হ্যাঁ, এই মৃত্তিকা, এগুলো বিভিন্ন রকম কারণ এখানে রয়েছে। নগরায়ণ, শিল্পায়ন, মানে নগরায়ণ যেইভাবে হচ্ছে সেই কারণে কি গাছপালা এগুলো কেটে ফেলছে, যার ফলে কী হচ্ছে কোনোটি শহর স্থান মনে করো একটি গ্রাম আছে, একটু শহর আছে, সেই গ্রামটির থেকে শহরটিতে কী হবে, উষ্ণতা যথারীতি বেশি হবে, আর গ্রামটির থেকে উষ্ণতা যথারীতি কম হবে। তো এই জিনিসগুলো এখানে আছে। তোমাদের কিন্তু পরীক্ষা আসলে কম করে 3-4টি পয়েন্ট লিখতে হবে। তো আমি 4টি পয়েন্ট খুব ভালো মতো বুঝিয়ে দিলাম। এই 4টি পয়েন্ট তোমরা খুব ভালো মতো পড়ে যাবে, আর যেগুলো আছে এগুলো কিন্তু খুব সোজা। তো যেগুলো আমার মনে হয়েছে তোমাদের বোঝানো বুঝিয়ে দিলাম। তো আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা পরীক্ষা আসলে লিখতে পারবে। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণসমূহগুলো লিখো। তো 3 নম্বর 4 নম্বরের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আসে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কি, তাপমণ্ডল। তো তাপমণ্ডল কী জিনিস? তাপমণ্ডল হলো যে দেখো আমাদের পৃথিবী, এই যে পৃথিবী আছে, এই পৃথিবীতে কি হয়, সর্বত্র বায়ুমণ্ডল উষ্ণতা সমান নয়। মানে আমাদের পৃথিবীর সবখানে কী হয়, বায়ুমণ্ডল সর্বদা সমান হয় না, কোথাও বেশি কোথাও কম উষ্ণতা লক্ষ্য করতে পাওয়া যায়। তো এই যে তাপের তারতম্য অনুযায়ী আমাদের পৃথিবীকে অক্ষাংশের উপর ভিত্তি করে 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। মানে বিভিন্ন অক্ষাংশ রয়েছে। অক্ষরেখা কি, এই যেগুলো এই হরাইজেন্টাল বা এরকম অনুভূমিকভাবে যাবে নিরক্ষরেখার সাথে এরকম যেগুলো যাবে, তা আমি আর টানছি না, আমি তাপমণ্ডলগুলো টানলাম না। তো এগুলোকে বলে অক্ষরেখা। তো এক একটি অক্ষাংশে এক এক রকম তাপমণ্ডল লক্ষ্য করতে পাওয়া যায়। দেখো আমি বলে দিচ্ছি। তো এখানে সর্বপ্রথম এই 3টি তাপমণ্ডলে, তো আমাদের টোটাল পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা যায়, এরকম তাপমণ্ডলে 3টি ভাগে ভাগ করা যায়। মানে আমাদের পৃথিবীকে 3টি তাপমণ্ডল লক্ষ্য করতে পাওয়া যায়। খুব ভালো মতো দেখো কোশ্চেনটা, 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। কি, সবার ফার্স্ট হলো উষ্ণমণ্ডল। আচ্ছা, এখানে আমি লিখে নিলাম উষ্ণমণ্ডল। আচ্ছা, উষ্ণমণ্ডল কি, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা, এই যে মাঝ বরাবর নিরক্ষরেখা গিয়েছে, নিরক্ষরেখার উভয় পাশে, মানে নিরক্ষরেখা উত্তর এবং দক্ষিণ দুই পাশে এই 23.5 ডিগ্রি দক্ষিণ এবং উত্তর, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, দেখো এখানে লেখা 23.5 দক্ষিণ এবং 23.5 ডিগ্রি উত্তর। হ্যাঁ, অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল হলো উষ্ণমণ্ডল। মানে এই যে পৃথিবীর নিরক্ষরেখা আর এরপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এর মাঝে যে অংশগুলো রয়েছে, দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি, এই অংশ টোটালটাকে বলা হয় কি, উষ্ণমণ্ডল। কারণ এখানে সূর্যের আলো সর্বদা লম্বভাবে কিরণ দেয়। এখানে লেখা আছে, দেখো এই অঞ্চল সারা বছর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পতিত হয়, যেই কারণে এখানে উষ্ণমণ্ডল লক্ষ্য করতে পাওয়া যায়। এই অঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা কত থাকে, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণমণ্ডল আমি বোঝাতে পারলাম। এরপর আরেকটি তাপমণ্ডল আছে, সেটি কি, নাতিশীতোষ্ণ মণ্ডল। আমি লিখে নিচ্ছি। কেমন, নাতিশীতোষ্ণ মণ্ডল কোনটি, এইটি দুটি ভাগে বিভক্ত হয়। এটা হলো উত্তর গোলার্ধে আর এটা হলো দক্ষিণ গোলার্ধে। এই যে 23.5 ডিগ্রি পর্যন্ত আমি টানলাম, হ্যাঁ, 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 0 থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ। এই 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত যে স্থানটি লক্ষ্য করতে পাওয়া যায়, মনে করো আমি এখানে এবার এরকম দিচ্ছি, এই যে স্থানটি লক্ষ্য করতে পাওয়া যায় এই স্থানটিকে বলা হয় কি, নাতিশীতোষ্ণ মণ্ডল। আশা করি বোঝাতে পারলাম। এইখানকার বিশেষত কি, এখানে সূর্যরশ্মি অপেক্ষাকৃত তির্যকভাবে কোণে পতিত হয়, যেখানে নিরক্ষরেখা এ থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে যেভাবে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছিল, এখানে একটু অ্যাঙ্গেল হয়ে যাবে সূর্যরশ্মি। হ্যাঁ, এই কারণে এখানে কি একটু কম উষ্ণতা লক্ষ্য করতে পাওয়া যায়, এই কারণে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। কেমন, আচ্ছা, এখানে বলেছে কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার কাছাকাছি অঞ্চলে উষ্ণতা থাকা এখানে গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং মেরু বৃত্তের কাছাকাছি উষ্ণতা কম থাকে বলে শীতপ্রধান নাতিশীতোষ্ণ। মানে এই জিনিসটা লাইনটা বোঝানো যে এখানে যেহেতু এই যে কর্কট সংক্রান্তি এবং মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা লক্ষ্য করতে পাওয়া যায়, এটি যেহেতু উষ্ণতম স্থান, তো এর কাছাকাছি যে স্থানগুলো থাকবে সেগুলো থেকে উষ্ণতা বেশি থাকবে। এবং যেহেতু এই মেরু স্থানের কাছে এই যে এই জায়গাটি রয়েছে, তো এর মেরু অঞ্চলের কাছে যেহেতু এটা এই স্থানটি রয়েছে, তার কারণে কি এই স্থানটিতে একটু শীত বেশি লক্ষ্য করতে পাওয়া যাবে, বা এই স্থানে শীতল হবে। কেমন, এই উষ্ণতা এবং শীতলে মিক্সচার থাকে বলে এই স্থানটিকে নাম দেওয়া হয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপর দেখো, তাহলে কি খুব ভালো মতো বোঝো, উষ্ণমণ্ডলের বিস্তার হলো 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি নর্থ এবং সাউথ লিখে নিলাম। এরপরে নাতিশীতোষ্ণ বিস্তার হলো 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, সরি এখানে 23.5 ডিগ্রি হবে, 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ থেকে 66 ডিগ্রি, কেমন, নর্থ সাউথ। এরপর আরেকটি তাপমণ্ডল আছে, এখানে দেখো দেখাও, আমি দেখাচ্ছি, এই যে হিমমণ্ডল আরেকটি তাপমণ্ডল, এখানে দেখো হিমমণ্ডল।
কেমন? আচ্ছা, হিমমণ্ডলে কি বলছে, এটি দুটি ভাগে বিভক্ত, সেম একইভাবে উত্তর এবং দক্ষিণ। এই যে দেখো 66° পরে যে 90° পর্যন্ত যে জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে, এই যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হলো এই উত্তর এবং দক্ষিণ। এই ফাঁকা জায়গাটা যেটা আমি কালো দাগ দিয়ে ভরে দিলাম, এই স্থান দুটি হলো কি হিমমণ্ডল। মানে এখানে সূর্যের আলো একদম তীর্যভাবে যায়, সূর্যের আলো প্রায় পড়ে না বলতে গেলে চলে, সূর্যের ভীষণ তীর্যভাবে পতিত হয়, উষ্ণতা খুবই কম লক্ষ্য করতে পারা যায় দুটি স্থানে। এবং কী বলছে, একটানা পর্যায়ক্রমে দুটি মাসে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি লক্ষ্য, মানে এখানে 6 মাস পুরো দিন থাকে এবং 6 মাস পুরো রাত্রি থাকে। তো এরকম থাকার জন্য এখানে একদম উষ্ণতা প্রায় পায় না বলতে গেলেই চলে, যেই কারণে এখানে কি হিমমণ্ডল লক্ষ্য করতে পারা যায়। দেখো আমি তোমাদের এই বই নিয়ে এই জিনিসগুলো বুঝে দেওয়ার কারণ হলো, কারণ তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা এই সমস্ত বইগুলো ইউজ করো, আর তোমরা পড়ে হয়তো অনেক জিনিস বুঝতে পারো না, এই কারণে আমার ভিডিও বানানো, যে তোমাদের বুঝিয়ে দেওয়া বইয়ের লাইন বাই লাইন। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ।